ওকে, একটু জাস্ট ওয়েট করেন, আমি শুরু করব। ওকে, আমরা মনে হয় শুরু করতে পারি, কারণ আর দেরি করাটা ঠিক হবে না। আমাদের আজকের টপিকসটা হচ্ছে ইনফ্লেশন, যেটা বাংলায় মুদ্রাস্ফীতি। এটা আপনাদের বইতে একটু দেখেন, আমার কাছে যে পুরানো এডিশনটা আছে এটার পেজ নাম্বার 151। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, পাচ্ছি। ওকে,
আচ্ছা, এটা ইনফ্লেশন এই পুরানা বইটা, আর আপনাদের আরো যে বইটা আছে সেটাই আমি একটু দেখাচ্ছি স্ক্রিনে। এইটা রিটেল প্রাইস ইন্ডেক্স সম্ভবত এইটার পরেরটা হবে, চ্যাপ্টার 5 এ আছে এইটা রিটেল প্রাইস ইন্ডেক্স। এইটা আমরা একটু স্লাইড গুলো দেখি তাহলে ক্লিয়ার হবে। এখানে দেখেন যে কথাগুলো লেখা আছে যে দি কনস্ট্রাকশন অফ দ্য রিটেল প্রাইস ইন্ডেক্স, এইটা আসলে খুচরা যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে যে জিনিসগুলোর দরকার হয় সেইগুলোর উপরে ইন্ডেক্সটা তৈরি করা হয়, সেইগুলোর প্রাইসের উপরে। দি রিটেল প্রাইস ইন্ডেক্স ইজ কম্পাইলড অ্যান্ড পাবলিশড মান্থলি। এইটা আমাদের দেশেও করা হয়, এবং এই এখানে যে পার্সপেক্টিভটা আনা হয়েছে এটা হলো ইউকের দিকে তাকিয়ে, যে সেখানে কি করা হয়। আপনাদের সীমার যে বইটা আমরা ফলো করি ওখানে it is as far as possible a relative index with current expenditure as weights. কারেন্ট এক্সপেন্ডিচার্স অ্যাজ ওয়েটস, এইটা একটু খেয়াল রাখবেন। ওয়েটটা হবে হচ্ছে কারেন্ট এক্সপেন্ডিচার। The selection of items for inclusion in the index and the weighting given to each item is largely determined by a massive government survey called the Family Expenditure Survey. সরকার থেকে আসলে এই উদ্যোগটা নেওয়া হয় যে একটা ফ্যামিলিতে কমন যে সমস্ত আইটেম দৈনন্দিন জীবনে কাজে লাগে সেইগুলোর প্রাইসের উপরে ডিপেন্ড করে এই ইন্ডেক্সটা তৈরি করা হয়। The Family Expenditure Survey or FES does not cover the very rich, এটা ব্রিটেনের পার্সপেক্টিভে টপ 4% of the population or those living on state benefits, মানে ভেরি পুয়ার আমরা বলতে পারি ইনডিরেক্টলি, যারা রাষ্ট্রের বিভিন্ন ভাতা বা এই ধরনের সুবিধার উপরে নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। এই দুই গ্রুপকে বাদ রাখা হয়। যারা খুবই ধনী এবং যাদের কোনো ইনকাম নেই, যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতা নিয়ে বেঁচে থাকে, এই দুই গ্রুপকে এক্সক্লুড করে দেওয়া হয়। দি রিটেল প্রাইস ইন্ডেক্স ইজ দ্য মেজার অফ প্রাইস ইনফ্লেশন, মূল্যস্ফীতি বা মুদ্রাস্ফীতি যেটাকে আমরা বলি সেইটা। এই বিষয়টা একটু খেয়াল করবেন। আপনাদের বইতে দেখেন এটা আছে, এবং এখানে যে আলোচনাটা আছে এটা একটু দেখবেন যে ইনফ্লেশনের নিচে লেখা আছে ওয়ান অফ দ্য মোস্ট কমন এরিয়া ইন্ডিসেস আর ইউজড ইন দ্য মেজারিং অ্যান্ড, এটা হচ্ছে উইথ ইনফ্লেশন টার্মিনোলজি। এখানে একটু পড়বেন মানি, উপরে একটা বলা আছে যে if I am awarded a 3% pay rise, then my gross salary will increase by 3% in money terms. এইটা হচ্ছে যে আমরা জানি যে যারা বিশেষ করে চাকরিজীবী তাদের যে মাঝে মাঝে যে বা প্রতি বছরও ইনক্রিমেন্ট একটা হয়, আবার অনেকের দেখা যায় যে মাঝে মাঝে প্রাইস হাইক হয়, এই স্যালারি হাইক। সেইটার কারণই হচ্ছে যে ইনফ্লেশনে জিনিসপত্রের সাধারণ দাম স্তরটা বেড়ে যায়, এই কারণে সেটা কাভারেজ দেওয়ার জন্য ওই বেতন বাড়ানোর একটা ব্যবস্থা নেওয়া হয়। আর একটা আছে যে রিয়েল ক্যাশ ফ্লোজ হ্যাভ হ্যাড জেনারেল ইনফ্লেশন টেকেন আউট অফ। বইটা দেখা যাচ্ছে না স্যার, বইটা দেখা যাচ্ছে না স্যার। না, বই এখন দেখাচ্ছে, স্লাইড দেখা যাচ্ছে। জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন একটা একটা করে আপনি যদি বই আমার হাতে আছে আমি সেইটা পড়ছি, আর আপনাদের কাছে যেটা আছে সেই বইটা একটু দেখেন। এইটা ইন্ডেক্স ওই চ্যাপ্টারে একটু যান, গিয়ে ওখানে দেখেন এই অঙ্কগুলো স্লাইডেও আছে, আমি দেখাবো এটা। তবে আপনাদের বইতে যেটাই থাক, এখানে আগে যে সিলেবাসটা আছে ওই সিলেবাসটাই আসলে ফলো করা হবে। আমরা এই চ্যাপ্টারটার আরো কিছু নিচের দিকে একটু দেখি যে এখানে কি আছে। বইটা দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনারা দেখেন
এই যে রিটেল প্রাইস ইন্ডেক্স, দি কনস্ট্রাকশন অফ দ্য ইউকে রিটেল প্রাইস ইন্ডেক্স। এখন ইউনাইটেড কিংডমের রিটেল প্রাইস ইন্ডেক্স কিভাবে কনস্ট্রাক্ট করা হয় এইটা এখানে বর্ণনা করা আছে, এটা আপনারা একটু পড়ে নিবেন, কারণ এত বেশি আলোচনা করে টাইমে কভার করা যাবে না। এই যে যেমন এই লাইনগুলো আমি স্লাইডে সংক্ষেপে নিয়ে আসছি, যেটুকু আপনাদের বোঝানোর জন্য দরকার। যেমন আরপিআই ইজ কম্পাইলড এন্ড পাবলিশড মান্থলি, যেটা একটু আগে আমি এই আমার স্লাইড গুলো দেখে আমি আপনাদেরকে বললাম। তা এখানে দেখেন যে নিচে আরো অনেক বর্ণনা আছে যে ইউকে তে কিভাবে এটা কনস্ট্রাক্ট করা হয়, সেইটা মোটামুটি একই টাইপের। ইউকে তে যেটা ফলো করা হয় না, যেমন কি কি আইটেম গুলা, যে কতগুলো গ্রুপে এগুলো ভাগ করা হয়। যেমন এই চ্যাপ্টারটা দেখেন, এই যে এই প্যারাটা, দি আইটেমস কাভার্ড বাই দ্য ইন্ডেক্স আর কম্বাইন্ড ইনটু 80 সেকশন সাচ অ্যাজ মেন্স আউটওয়্যার এন্ড রেল ফেয়ার্স, মানে রেলগাড়ির ভাড়া টাড়া, এগুলো সবকিছু এর ভিতরে 80টা সেকশনে ভাগ করা হয়। এবং এই গ্রুপগুলো হলো এই টাইপের, যেমন ফুড অ্যান্ড ক্যাটারিং, এর ভিতরে খাদ্য নর্মালি যেগুলো আমরা কমনলি ইউজ করে থাকি সেই আইটেম গুলো থাকবে। অ্যালকোহল অ্যান্ড টোব্যাকো, এটা ওদের জন্য, বিশেষ করে অ্যালকোহলটা ওদের ওখানে খুব খুব চলে, সেই জন্য এইটাকে কনসিডারেশন আছে। হাউজিং অ্যান্ড হাউস হোল্ড এক্সপেন্ডিচার, এটা সব জায়গায় সারা পৃথিবী ব্যাপী এইটা ইনক্লুড হবে। পার্সোনাল এক্সপেন্ডিচার থাকবে, ট্রাভেল অ্যান্ড লেজার, এইটাও এখন এর ইম্পর্টেন্সটা অনেক বেড়ে গেছে। আজকাল মানুষ পয়সা একটু বেশি হলেই কোথাও না কোথাও দেখা যায় যে বেড়াতে চলে গেছে। এইরকম বিভিন্ন গ্রুপ করে, আর যে একটু আপনারা মিউট করার চেষ্টা করেন। There are some omissions, এইটাই যে টপ 4% অফ দ্য পপুলেশন, যেটা আমি বললাম যে সবচেয়ে ভেরি রিস্ক যারা, তাদেরকে এক্সক্লুড করা হয়, এবং যারা স্টেট বেনিফিটের উপর ডিপেন্ডেন্ট তাদেরকে এক্সক্লুড করা হয়। এই কথাগুলো ওখানে আছে। তারপরে আছে যে আরপিআই এর ব্যবহারটা কি, সেটা আমরা উপরে এখানে এই বইতেই দেখবেন যে এটা আছে। এইটা পুরানা বইতে মনে হয় আলাদা হেডিং এর আওতায় এটা নাই। তাই এখানে যেটা আছে যে ইন্ডেক্স নাম্বারস আর ওয়াইডলি ইউজ, দ্য আরপিআই ফর এক্সাম্পল ইজ দ্য মেজার অফ প্রাইস ইনফ্লেশন। এই লাইনটা যেমন আমি স্লাইড থেকে আপনাদেরকে পড়ে শুনিয়েছি অলরেডি, যে আরপিআই ইজ দ্য মেজার অফ প্রাইস ইনফ্লেশন। whenever you read that inflation is currently running at 3%, মনে করেন যে ইনফ্লেশন আমাদের এখানে দেখবেন এই যে অক্টোবর মাস গেল, নভেম্বর মাসের প্রথম দিকে ইনফ্লেশনের একটা পার্সেন্টেজ আমরা খবরের কাগজে পেয়েছি, এবং এটা বলা ছিল যে গত কত বছরের ভিতরে সবচেয়ে বেশি এই রেটটা। তার মানে এটা হয়েছে মূলত কোভিড এর কারণে আর কি, যে জিনিসপত্রের অনেক কিছুরই দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম তো আকাশচুম্বী, চাউলের দাম বেড়ে গেছে, এই সমস্ত বিভিন্ন কারণে ওইটা বেশি হয়েছে। আবার এই যে এটা নভেম্বর মাস আমরা শেষের দিকে, ডিসেম্বরের ফার্স্ট উইকে আবার নভেম্বর মাসের একটা আরপিআই আমরা পাবো। আমরা আশা করছি যে গত মাসে যেটা পেয়েছিলাম বা এই মাসের প্রথম দিকে যেটা পেয়েছিলাম সেটা চেয়ে এটা একটু কম হবে। তা এইরকম এই যে যেমন 3%, এইটা যদি বলে 3% মানে হচ্ছে যে সাধারণ দাম স্তর, এটা মানে শতকরা 3 টাকা বেড়ে গেছে, এইটাই আর কি বোঝায় 3%। The first of this is index linking in an attempt to protect people's savings and the incomes of some of the more vulnerable sections of society against the effects of inflation. Inflation যত কমে রাখা যায় ততই কিন্তু সরকার কিন্তু সেই চেষ্টাই করে যে ইনফ্লেশন যাতে না হয়, মুদ্রাস্ফীতি যাতে না হয়। তাতে সমস্যাটা হচ্ছে যে দেশের গরিব জনগোষ্ঠীর উপরে এটা সবচেয়ে বড় বোঝা হিসেবে দেখা যায়। যে আগে হয়তো চাউলের দাম ছিল হয়তো 50 টাকা, এটা যদি 55 টাকা হয়ে যায় তাহলে ওই 5 টাকা জোগাড় করতে কিন্তু ওই শ্রেণীর লোকের জন্য খুব কষ্টকর হয়ে যায়। অনেকে এটার জন্য করে কি, যেহেতু তার টাকা নেই সে হয়তো ওই চাউল কেনাই কমিয়ে দেবে। চাউল কেনা কমিয়ে দিলে কি হবে, তার খাবার পরিমাণ কম হবে, এই জন্য তার এটা স্বাস্থ্যের উপরে একটা হুমকি আসবে, পুষ্টির উপরে একটা হুমকি আসবে। তাই এই ধরনের যে ইনফ্লেশনের উপরে নজর রাখা হয় সাংঘাতিক ভাবে, এটা সরকার রাখে, সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক এটা খেয়াল রাখে, এবং ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স তারাও এটার প্রতি খেয়াল রাখে যে এটা বাড়ছে না কমছে সেদিকে দৃষ্টি দেয়। এইটাই আমরা একটু দেখবো এখন। যেমন এখানে
একটা অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই জায়গাটা একটু পরে যাই, আমি একবার স্লাইডে আবার একটু ব্যাক করি। তো স্লাইডে দেখেন এই যে এখানে যে অঙ্কটা এখানে আছে ওই অঙ্ক, আপনাদের ওই অঙ্কই বইতে যেটা আছে আপনারা দেখেন, এই যে বইয়ের এই অঙ্কটাই আমি স্লাইডে ওইভাবে উঠিয়ে দিয়েছি। তা এখানে আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 11 আমার বইতে আছে, আর যে অন্য ভার্সন যেটা সেটা আছে 5.14.1, 203 নাম্বার পেজে এটা পাবেন। আর যারা আগে ওই আমার কাছে যে পুরোনো বইটা আছে ওইটার এডিশন, তাদের পাবেন হচ্ছে 153 নম্বর পেজে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 11, এখানে এই অঙ্কটা আছে। তা এই অঙ্কটার ক্ষেত্রে যেটা বলছে যে at the start of a year the retail price index is stood at 340. At that time a certain person's index linked pension was 4200. Index linked মানে কি এটা আমি মনে হয় আলাপ করেছিলাম সম্ভবত। স্যার হ্যাঁ স্যার রিলেটিভ আরপিআই এটা কি রিলেটিভ প্রাইস ইনডেক্স হবে নাকি রিটেল প্রাইস ইনডেক্স? রিটেল খুচরা রিটেল প্রাইস ইনডেক্স, আর রিলেটিভও হতে পারে, এটা অন্য, এটা দরকার নেই আপনার, এটা শুধু রিটেল প্রাইস ইনডেক্স। আপনাদের বইতে দেখেন আছে এটা আরপিআই। এর আগে এই যে আগে স্লাইড গুলাতে তো আমি দেখালাম, এই যে এটাই দেখেন না, এই যে এখানে দেখেন, খেয়াল করতে পারছেন এখানে রিটেল প্রাইস ইনডেক্স আরপিআই। তাহলে এই আরপিআই হলো 340। এই সময় একজন পেনশনার পেনশন পেত হচ্ছে 4200 পাউন্ড। এখন আর সে আর একটা কাজ কি করলো, she had 360 pound invested in an index linked saving। তাই দেখেন এই যে ইন্ডেক্স লিঙ্কড এই টার্মটার উপরে এই ওয়ার্ড দুটোর দিকে খেয়াল করবেন। ইন্ডেক্স লিঙ্কড মানে হচ্ছে যে ইনফ্লেশন যত পার্সেন্ট হবে, এই পেনশন বলেন আর যাই বলেন এইগুলোকে ঠিক তত পার্সেন্টে আপ করে দিতে হবে। মনে করেন আমার বেতন ছিল 1 লক্ষ টাকা, যদি ইনফ্লেশন 5% হয় তাহলে ইন্ডেক্স লিঙ্কড মানে হচ্ছে পরে যখন ইনফ্লেশন 5% হবে তখন আমার বেতন বাড়িয়ে দিয়ে করতে হবে 1,05,000 টাকা। আশা করি বোঝা যাচ্ছে যে এই মানে আই বলি সেভিংস বলি যাই বলি এইটাকে ওই পার্সেন্টেজ অনুযায়ী বাড়িয়ে দিতে হবে। কম থাকলে যদি ডিফ্লেশন হয়, ইনফ্লেশনের অপোজিট হচ্ছে ডিফ্লেশন, মুদ্রাস্ফীতি, আর এটা মুদ্রা সংকোচন বলে। এইটা যদি হয় তাহলে আবার কমে যাবে, কিন্তু কারণ হচ্ছে যে ওই মূল্য স্তরের সাথে সামঞ্জস্য রেখে আয়টাকে অ্যাডজাস্ট করা বা সেভিংসটাকে অ্যাডজাস্ট করা। তাই এখানে যখন 340 ছিল তখন এটা 4200 ছিল পেনশন আর 360 ছিল তার ইনভেস্টমেন্ট, দুটোই ইন্ডেক্স লিঙ্কড। At the start of the following year, পরের বছর the RPI had increased to 360. দেখেন 340 ছিল, এইটা বেড়ে হয়ে গেল 360। তাহলে বলছে যে to what level would the pension and the bond investment have risen? তাহলে এই যে 4200 আর 360 এই দুটোকে কোন পর্যন্ত বাড়াইতে হবে? ইনডেক্স লিংকটা কি আপনার টাইম ভ্যালু অফ মানির মতো বের করতে হবে? হ্যাঁ বলতে পারেন। ইন্ডেক্স লিঙ্ক টাইম ভ্যালু অফ মানির, এটা তো অবশ্যই টাইম ভ্যালু অফ মানিকে বিবেচনায় নেওয়া হচ্ছে, নিয়ে আসলে ওই লাইনে ক্যালকুলেশনে যাচ্ছে না, কনসেপ্টটা ওইটাই। তবে এইটা হচ্ছে যে সময়ের সাথে সাথে টাকার যে ডিভ্যালুয়েশন হয় সেই ডিভ্যালুয়েশনের কারণে আপনার ইনকামটাকে বাড়িয়ে দেওয়া হয়, যাতে আপনি ওইটার ওই যে জিনিসপত্রের দাম যে বেড়ে গেল এর জন্য যাতে আপনার জিনিসপত্র কম কিনতে না হয়, সেই পরিমাণ টাকাই আপনাকে দেওয়া হবে যেটাতে আগের মতোই ওই পরিমাণ জিনিস আপনি কিনতে পারেন। এখানে 340 ছিল, হয়ে গেল 360, তাহলে কত পার্সেন্ট বাড়লো? এটা দুই ভাবে করতে পারেন। 360 কে 340 দিয়ে ভাগ করে তাকে -1 দিয়ে যা হয় তাকে 100 দিয়ে গুণ দিতে পারেন, এটা 0.88 হবে। আর একটা হচ্ছে যে 360 আর 340 ডিফারেন্স হলো 20 বাড়লো। কততে বাড়লো? 20 340-এ। তাহলে 20 কে 340 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলেও 5.88 হবে। যে যেভাবে পারেন সেইভাবে করবেন। এইটা দেখা যাচ্ছে যে 20 বেড়ে গেল, তাহলে 5.88% এইটা হচ্ছে আরপিআই বেড়ে গেল, রাইজ করলো। তাহলে এই দুটোকেও 5.88% বাড়িয়ে দিতে হবে। তার মানে
5.88 মানে কি 0.058, তাই না? যেহেতু এইটাকে বাড়িয়ে দিতে হবে তাহলে 1 প্লাস 0.0588, তার মানে 1.0588 দিয়ে এইটাকেও গুণ করতে হবে, এইটাকেও গুণ করতে হবে। গুণ করলে এই যে পরে এই দুটো এইরকম হবে, 4447 হবে, যেটা ছিল 4200, আর যেটা 360 ছিল এটা হয়ে যাবে 381.17। দেখেন তো বোঝা যায় কিনা যেটা বললাম? জি স্যার। কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি নেক্সট স্লাইডে যাই। আর একটা এক্সাম্পল আমি দেখি এটা বইতে আছে কিনা। হ্যাঁ, এই যে এটা 5.14.2 এবং আগের পুরানা বইতে এটা হলো টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 12। তাই এখানে আপনার এখানে দেখেন যে বলছে কি অঙ্কটা, আমি স্লাইডে একটু যাই, দেখি এই অঙ্কটা দেখেন। ইউজ দ্য ডেটা গিভেন বিলো টু কম্পেয়ার এভারেজ আর্নিংস ফ্রম 1978। এইটা আমার ওই বইতে আছে, আপনাদের এই বইতে কত আছে? এটা 78, ঠিকই আছে, 78 to 81। তাহলে কম্পেয়ার এভারেজ আর্নিংস ফ্রম 1978, তার মানে যে 78-এ এভারেজ উইকলি আর্নিংস ছিল, যে সমস্ত পুরুষ ওয়ার্কারের বয়স 21 বছর তাদের আয় ছিল 1978 সালের অক্টোবর মাসে 83.50 পাউন্ড। এক বছর পরে অর্থাৎ 1979 সালের অক্টোবরে 96.94 পাউন্ড, আরো এক বছর পরে 113.06, and the fourth year 1981 125.58। দেখেন এভারেজ উইকলি আর্নিংস কিন্তু এক বছর পর পর এইভাবে চেঞ্জ হচ্ছে। আর আরপিআই যেটা দেওয়া আছে এইটার বেস ইয়ার ছিল হচ্ছে 1974 এর জানুয়ারি, অর্থাৎ বেস ইয়ার মানে হচ্ছে সেই বছরের ইন্ডেক্স হবে 100, তাহলে আরপিআই অফ 1974 হচ্ছে 100। এইটার কম্প্যারিজনে এই অক্টোবর 1978 এই ইন্ডেক্সটা হচ্ছে 201.1, আর এক বছর পর 235.6, আরো এক বছর পর 271.9, এবং লাস্টে 303.7। এইটা এই ইন্ডেক্স বেজ ইয়ার কোনটা? 74। বেজ ইয়ার মানে কি? মানে হচ্ছে ওই বছরের ইন্ডেক্স 100। তাহলে দেখেন কোথায় 74 আর কোথায় 78, 4 বছর। 4 বছরের পরে এই ইন্ডেক্স হয়ে গেল 100, হয়ে গেল 201.1। 5 বছর পরে এটা হয়ে গেল 235.6, 6 বছর পরে এটা হয়ে গেল 271.9, 7 বছর পরে হয়ে গেল 303.7। এই যে চেঞ্জ গুলা, তাহলে বলছে যে এই যে ফিগার গুলো দেওয়া আছে এইটার আসলে রিয়েল আর্নিংসটা কত। আমি অর্থাৎ রিয়েল আর্নিংস মানে ইন কম্পারিজন টু দা বেস ইয়ার 1974, এই ইনকাম এই আর্নিংসটা আসলে কত হবে। 1978 এ যদি 83 টাকা 50 পয়সা হয়, এইটা তো প্রতি বছর বেড়ে বেড়ে এইটা হয়েছে। কেন বাড়ছে? ইনফ্লেশনের কারণে বাড়ছে। প্রত্যেক বছর এর আগের অঙ্কটা আমরা দেখলাম যেখানে 340 থেকে 360 হওয়ার কারণে আর্নিংস বেড়ে গেল, এখানেও তাই, এখানেও ইন্ডেক্স বেড়ে যাওয়ার কারণে এইটা বেড়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে 4 বছর পরে অর্থাৎ 1974 আর 1978, 4 বছর পরে যে আর্নিংসটা হলো, 4 বছর আগে এর ইকুইভ্যালেন্ট আর্নিংসটা কত? ঠিক আছে, তাহলে 4 বছর আগে ইকুইভ্যালেন্ট আর্নিংসটা কত। এখন দেখেন এই যে 100, এইটা 4 বছর পরে হয়ে গেল 201.1, অর্থাৎ আমি যদি এটাকে মোটামুটি ডাবলের কাছাকাছি, তাই না? তার মানে 78 সালে যেটা 201, 4 বছর আগে সেটা ছিল 100, অর্ধেক হয়ে গেল। তার মানে এইটাও তাহলে অর্ধেকের কাছাকাছি হবে, 41 পয়েন্ট সামথিং হবে।
এই দেখেন অঙ্কের অ্যান্সারটা আমরা আগেই দেখি 41 পয়েন্ট সামথিং এ আসছে কিন্তু। তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে? অঙ্কটা করাটা খুবই সহজ। আপনি এই যে ইন্ডেক্স 201.1 এইটাকেই 100 দিয়ে ভাগ দিবেন। ভাগ দিলেই দশমিকটা 2 ঘর বাঁয়ে চলে আসবে, 2.011। এই 2.011 দিয়ে এটাকে ভাগ দিবেন। তাহলে এই যে দেখেন 83.50 ডিভাইডেড বাই 2.011 ইকুয়াল টু 41.52। এইটাই হচ্ছে, এই যে দেখেন লেখা আছে পরের লাইনে, দিস ইজ নোন অ্যাজ দ্য রিয়েল ওয়েজ এট জানুয়ারি 1974 প্রাইসেস। তার মানে 74 এর কম্পারিজনে পার্সপেক্টিভ বা রেসপেক্টে এই 78 এর এই ইনকাম আসলে হচ্ছে 41 টাকা 52 পয়সার সমান। ঠিক একইভাবে আমরা যদি পরের ফিগারগুলোর কত হবে ওইভাবে তো করেন, এই যে 235.6 একে 100 দিয়ে ভাগ দেন, তাহলে কত হয়? 2.356। এই 2.356 দিয়ে এই 96.94 কে ভাগ করে দেন, ভাগ করলে কত হবে? এই যে 41.15। তারপরেরটা 41.58, তারপরেরটা 41.35। তার মানে দেখেন আসলে কিন্তু ইনকামটা ওয়েজটা একই রয়ে গেছে প্রায় সব 41। এখানে লিখছে কি, দি এভারেজ ওয়েজেস অফ দিস সেকশন অফ সোসাইটি ক্যান দাস বি সিন নট টু হ্যাভ চেঞ্জড অ্যাপ্রিসিয়েবলি ইন রিয়েল টার্ম ওভার দিস টাইম। এই টাইম পিরিয়ডে কিন্তু আসলে কিন্তু রিয়েল ওয়েজ বাড়ে নাই, যদিও আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি আরে বাবা আমার বেতন কত বেড়ে গেল, কিন্তু আমি যদি ওই বেজ ইয়ারের পার্সপেক্টিভে এগুলোকে আবার কনভার্ট করে নিই তাহলে দেখেন সবগুলাই মোটামুটি সেম। The apparent rises in wages have been almost exactly cancelled out by similarly sized price rises. দেখেন এইটা অঙ্কটা একটু বোঝার, অঙ্কটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং, যে কিভাবে মানে আমাদের বেতন আমরা দেখি বাড়ছে কিন্তু ইন রিয়েল টার্মস এটা কিন্তু আসলে বাড়ে না। এইটা একটু অঙ্কটা খেয়াল করার মতো, আপনারা এই অঙ্কটা পরে বই থেকে আর একটু ক্লিয়ারলি পড়ে নেবেন। আমি নেক্সট স্লাইডে যাই, এখানে আর একটা এক্সাম্পল আছে, এইটাও আপনাদের বইতে আছে কিনা আমি একটু দেখে নিই, বা এটা কোত্থেকে নিলাম। আচ্ছা এইটা যাক দেখি ওই অঙ্কটা কোত্থেকে নিচে, আমি এটা একটু দেখি। আচ্ছা এটা মনে হয় এই যে এই অঙ্কটা, হ্যাঁ 5.14.4 আপনাদের টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 13। আমার মনে হয় এই অঙ্কটা এর আগে আসছে কোনো একবার, আমার সেরকম মনে হচ্ছে। এখানে দেখেন আমি দেখি স্লাইডে যাই একটু, এই অঙ্কটা কোনটা? আচ্ছা আগে আমরা এইটা একটু দেখি, তারপরে আমরা এই যে পরের অঙ্কটা হচ্ছে ওইটা। আমরা এই অঙ্কটা একটু দেখি যেটা আপনাদের বইতে ওই যে আগে একটু দেখাই দিলাম। এইটা একটু দেখেন যে প্রবলেমটা কি বলছে, ক্যালকুলেট দ্য রিয়েল ওয়েজেস এট অক্টোবর 1978 from the previous example. Previous example কোনটা? এখানে আচ্ছা আচ্ছা এইটা অবশ্য ওই একই অঙ্ক, অর্থাৎ এই অঙ্কটাই, এই যে এই অঙ্কটাই, এই এক্সাম্পলটাই এখানে অন্যভাবে চাইছে আপনাদেরকে। এখানে চাচ্ছে কি দেখেন, ক্যালকুলেট দ্য রিয়েল ওয়েজেস এট অক্টোবর 1978 প্রাইসেস। এর আগে এই অঙ্কটা ছিল হচ্ছে 1974 প্রাইসের ভিত্তিতে, কিন্তু
এখন বলছে যে আমি বেজ ইয়ার, আসলে বলতে চাচ্ছে যে বেজ ইয়ার আমি শিফট করে 74 থেকে 78 এ নিয়ে যেতে চাচ্ছি। তার মানে হচ্ছে আগে আরপিআই 100, এখন বলছে যে না, এই যে 201.1 আছে আরপিআই, এইটাকে 100 ধরবো, এইটাকে এই তাহলে 201.1 যদি 100 হয় তাহলে পরের গুলা কত? এইটাই হচ্ছে এই অঙ্কটাই চাচ্ছে। এইটা যেমন আমি বলি এই অঙ্কটা কিভাবে করব, দেখেন আমি কি করব, 201.1 ইজ ইকুইভ্যালেন্ট টু 100, তাহলে এই 201.1 যদি 100 হয় তাহলে 235.6 কত হবে, 271.9 কত হবে, 303.7 কত হবে? তাহলে আমি লিখবো যে অঙ্কটা করব কিভাবে, যে 201.1 ইকুইভ্যালেন্ট টু 100। সো ঐকিক নিয়ম 1 is equivalent to 100 by 201.1, so 235.6 equal to এটার সাথে গুণ দিতে হবে, অর্থাৎ 235.6 কে 201.1 দিয়ে ভাগ দিতে হবে আর 100 দিয়ে গুণ দিতে হবে। এইটা হচ্ছে যে ওই যে আমরা প্রথম দিকে এই চ্যাপ্টারেরই প্রথম দিকে ইন্ডেক্স বের করতে যে সিম্পল মেথড, যে বছরটাকে আমাকে বেস করতে হবে সেই বছরটাকে 100 করতে হবে, অর্থাৎ সেই বছরের ফিগারটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করতে হবে আর 100 দিয়ে গুণ দিতে হবে। তাহলে 201.1 কে যদি 201.1 দিয়েই ভাগ দিই তাহলে ওই 1, তাকে 100 দিয়ে গুণ দিলে এটা হবে 100। এইটাকে আবার 201.1 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ, এইটাকেও 201.1 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ, এইটাকেও তাই। ঠিক সেই কাজটাই এখানে করা হয়েছে। দেখেন 1978 কে যদি 100 ধরি তার মানে এইটা হচ্ছে 100। এটা কিভাবে 100 বের করলাম, 201.1 কে 201.1 দিয়েই ভাগ দিলাম, দিয়ে 100 দিয়ে গুণ দিলাম। তো পরেরটাকে 235.6 কে 201.1 দিয়ে ভাগ দিলাম, 100 দিয়ে গুণ দিলাম, এই যে 117.2 হলো। আবার পরেরটাকে এইভাবে আমি ওই ইন্ডেক্সটাকে কনভার্ট করে নিলাম, বেজ ইয়ারটাকে চেঞ্জ করে দিলাম, 74 থেকে 78 করলে আমার ইন্ডেক্সটা আরপিআইটা এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আরপিআই যদি এইভাবে চেঞ্জ হয় তাহলে ওই যে ওই অঙ্কটায় যে টাকার বিষয়টা ছিল, এই যে টাকাগুলা তাহলে কি রকম চেঞ্জ হবে সেইটা আর কি। টাকাগুলা চেঞ্জ করে দিলে এখানে যে ফর্মুলা ব্যবহার করা হয়েছে এইভাবেই। তাহলে এইটা দেখেন যে এটা কি করছে, যে প্রথম বছর যেহেতু 100 আছে তাহলে 78 সালের অক্টোবরের যেটা 83.5 ছিল ওইটা অ্যাজ ইট ওয়াজ এইরকমই হবে, এটা চেঞ্জ হবে না, যেহেতু ওইটা 100টা সমানই থাকবে। কিন্তু 117.2 কত হবে, এইটা হচ্ছে যে এই 117.2 কে 100 দিয়ে ভাগ দিতে হবে, যেটা বের হবে এটা দিয়ে আবার এই পরেরটাকে গুণ দিতে হবে। 117 দিয়ে ভাগ দিতে হবে, 117.2 কে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হবে 1.172। সেই 1.172 দিয়ে 96.94 কে ভাগ দিতে হবে। হ্যাঁ, খেয়াল আছে তো? এই যে এটা এই অঙ্কটা, এই যে কি বলেছিলাম এইটা ঠিক তাই, যে এইটা এই যে এই 100 দিয়ে 201 কে ভাগ দিতে হবে, তার মানে 2.011, সেই 2.011 দিয়ে এটাকে ভাগ দিতে হবে, তাই না? এখানেও ঠিক তাই, এখানেও ওই 100 দিয়ে 117.2 কে ভাগ দিতে হবে, তাহলে হবে 1.172। এই 1.172 দিয়ে এই পরের এই যে 96.94 এইটাকে ভাগ দিতে হবে, দিলে এইটা হবে। ঠিক পরেরটাতে এইটাকে 100 দিয়ে ভাগ দিতে হবে, 1.352। এই 1.352 দিয়ে পরের বছরের টাকা 113.06 কে ভাগ দিতে হবে, দিলে 83.62 হবে, এইভাবে সব। তাহলে দেখেন আমার এখন আমি বেজ ইয়ার চেঞ্জ করলাম, করে 78 কে 100 এ নিয়ে আসলাম, তাহলে 78 এর হলো এখন, তাহলে 1978 এর রেসপেক্টে এইটাই হচ্ছে রিয়েল ইনকাম 83.50। তাহলে পরের বছরের গুলা যখন আমি এই 78 এর প্রাইসের রেসপেক্টে বের করলাম, দেখেন মোটামুটি সেম, তাই না? পরের প্রথম বছর তো বেতন ইনকাম কমে গেছে, তারপরের বছর আবার একটু বাড়ছে, আবার লাস্ট ইয়ারে যাইও কিন্তু এই যে 78 সালের চেয়েও কিছুটা কমে গেছে, পয়েন্ট সামথিং। এই জায়গায় বলছে দিস ফিগার্স কনফার্ম দ্যাট ওয়েজেস হ্যাভ নট চেঞ্জ অ্যাপ্রিসিয়েবলি ইন রিয়েল টার্মস। ওয়েজ আসলে কিন্তু রিয়েল টার্মে কোনো চেঞ্জ হয় নাই, যদিও আমি দেখতে পাচ্ছি 96.94
113.06, 125.58, মনে হচ্ছে আমার বেতন যেন কতই না বাড়ছে। আসলে ইন রিয়েল টার্মস ইট ইজ স্টেবল মোর অর লেস। ক্লিয়ার? স্যার বেজ ইয়ারটা কি কোনো মাঝখানে কোনো ইয়ারকে যদি বলে তখন এমন কি কোনো হয় যে হ্যাঁ, মাঝখানে? এটা তো আপনাদের অঙ্ক করাইছি তো। মনে করেন যে এই যে 80 সালকে বেজ ইয়ার ধরবো, তাহলে 80 সাল হচ্ছে যেটা ছিল, 80 সালে যেটা থাকবে ওইটা হলে 100। এই যে আপনি ওই অঙ্কটা কম্বাইন্ড সিরিজ আমরা করছিলাম এরকম। হ্যাঁ হ্যাঁ, এইটাকে 100 দিয়ে আবার এই 135.6 দিয়ে ওইগুলোরও ভাগ করে 100 দিয়ে গুণ দেবেন, এই পরের গুলোরও ভাগ দেবেন, ভাগ দিয়ে 100 দিয়ে গুণ করবেন। ঠিক আছে? তাতে ওই আগের বছরের গুলো সাধারণত 100 চেয়ে ছোট হয়ে যায়, যেহেতু ইনফ্লেশন মানে হচ্ছে যত দিন যাবে দাম বাড়বে, ইন্ডেক্স বাড়বে। আগের গুলা তাহলে ছোট, পরের গুলা বড়, তাহলে ছোট গুলোকে যখন পরের কোনো ফিগার দিয়ে ভাগ দেবেন সেটা 100% এর চেয়ে কম হবে, অর্থাৎ সেইটা ছোট হবে। এটা করাইছি এর আগে, এই চ্যাপ্টারেই করাইছি, আপনারা ওইগুলো একটু দেখেন, আবার হয়তো রিকল করতে পারবেন। মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে পরীক্ষার কারণে, যার ফলে কম্বাইন্ড সিরিজে ছিল স্যার ওগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে লাস্ট অঙ্ক যেটা আছে চ্যাপ্টারের, আপনাদের বইতে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং 13 এবং আপনাদের আরেকটা এডিশনে যে অঙ্কটা আছে যে এইটা 5, 14, 40, এইখানে এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটা আমরা যদি একটু পড়ি, the following are the annual salaries of trainee accountants employed by a particular firm over the period 1988 to 93 পর্যন্ত, and the corresponding values of the RPIs of base 87, be careful, base 87 মানে এটা 88 দিয়ে শুরু করলাম তো, এর আগের বছরটাই হলো বেজ ইয়ার, তার মানে আগের বছরের আরপিআই হচ্ছে 100। এটা কিন্তু কেউ বলে দেবে না আপনাকে, এর আগের বছরে হচ্ছে বেজ ইয়ার মানে কি। 87 সালে হচ্ছে আরপিআই 100, তাহলে এক বছর পরে এইটা হয়ে গেল 106.9, 2 বছর পরে হলে 115.2, 3 বছর পরে 126.1। এইভাবে দেখেন ইনফ্লেশনের কারণে ইন্ডেক্স বেড়ে চলেছে, আমার স্যালারিও বেড়ে চলেছে। এখন প্রশ্নটা হচ্ছে, ফার্স্ট এক্সপ্রেস দ্য স্যালারিজ এট কনস্ট্যান্ট 88 প্রাইস। তার মানে এই যে আমরা বলছি যে 87 বেজ ইয়ার, এখন যদি আমি এই যে 106.9 কে বেজ ইয়ার মানে 100 ধরি, তাহলে এইগুলো চেঞ্জ কি হবে? কোনো বিষয় না, এইটাকে এই 106.9 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবেন আর 100 দিয়ে গুণ করবেন। ঠিক আছে? আর যেটা বেরোবে এখন হচ্ছে যে এইটা চাচ্ছে কি এক্সপ্রেস দ্য স্যালারিজ, আপনাকে এই স্যালারিটা তাহলে চেঞ্জ হবে কিভাবে? তাহলে এখানে এই যে প্রথম বছর 106.9, এইটা তো হবে 100, তাই না? তার মানে এই ফিগারটা চেঞ্জ হবে না। পরের বছরে ওই যে নতুন যে ইন্ডেক্স পেলেন, ওই ইন্ডেক্সের ভিত্তিতে যে যেমন এর আগের অঙ্কের মতো এইটা যদি 100 হয় এবং এইটা যদি তখন মনে করেন যে 109 হলো, তাহলে 109 কে 100 দিয়ে ভাগ দিয়ে যেটা হয় সেইটা দিয়ে এই 18,600 কে ভাগ দিতে হবে। ঠিক আগে যেভাবে আমরা অঙ্কটা করেছি এইভাবেই। আমরা একটু স্লাইডে যাই, দেখি এটা করা আছে কিনা। এই হচ্ছে অঙ্কটা। এখন অঙ্কটা কিভাবে আমরা করলাম দেখেন। আমার এখানে বলছে কি যে ইজ ভ্যালু মাস্ট বি মাল্টিপ্লাইড বাই, এটা একটু ঘুরিয়ে বলা হয়েছে আর কি। আসলে যে আপনারা আগে যেটা আমি বললাম এইটা ঠিক তাই করা আছে। দেখেন এইটাকে আমরা এটা আরপিআই ক্যালকুলেশনটা মনে স্কিপ করে একবার ডাইরেক্ট করে ফেলছে আই থিং নাকি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনারা যে আগে যে দুটো অঙ্ক করাইলাম ওইভাবে করলে তো হয়ে যাচ্ছে, ওইভাবে করলেও হবে, একদম এক্সাক্ট। ওখানে কি করা ছিল, এই টাকার অঙ্কটা আগে ছিল না, টাকার অঙ্কটা আগে ছিল, তারপরে একটা ভাগ চিহ্ন ছিল, এখানে একবারে মানে দুটো ফিগারকে ইউজ করা হয়েছে। কিন্তু আগে তো আমরা আরপিআই ক্যালকুলেশন করব, যেমন হচ্ছে যে 115 ডিভাইড বাই 106 ইনটু 100 এভাবে করে বের করার পরে আমরা জাস্ট মাল্টিপ্লাই করে দিব। হ্যাঁ হ্যাঁ, আর একটা হচ্ছে যে এখানে কিভাবে করছি সেটাও একটু দেখেন। এইটা হলো আমার দেওয়া আছে অঙ্কটা, এই যে 88 সালে এত টাকা বেতন এবং আরপিআই এত, 89 সালে এইটা। তা এখানে এই যে এখানে বি নাম্বারটা দেখেন, ইজ অ্যাডজাস্টেড স্যালারি উইল দেন বি ডিভাইডেড বাই দ্য 88 স্যালারি and multiplied by 100.
এখানে যেটা বলা আছে 1 নম্বরে যে ইজ ভ্যালু মাস্ট বি মাল্টিপ্লাইড বাই, এই যে ইজ ভ্যালু, এই ভ্যালুটা আরপিআই ফর 88, আরপিআই ফর 88 কত 106.9, এই দেখেন সবগুলা তাই, ডিভাইডেড বাই আরপিআই ফর দ্য ইয়ার ইন কোশ্চেন। তার মানে আপনি ওই বছরের আরপিআই, যেমন এখানে 1989 এর আরপিআই হলো 115.2, প্রত্যেকটা আরপিআই দিয়ে ওই যেটা বেজ হিসাবে আপনাকে ধরতে বলছে 106.9, এটাকে ভাগ দিবেন, ভাগ দিয়ে যেটা হয় সেইটা দিয়ে প্রত্যেকটা টাকার ফিগারকে গুণ করে দেবেন, তাহলে এইটা হবে। এইটা যখন হয়ে গেল তখন বলছে যে এই ইন্ডেক্সটা বের করতে হবে। ইন্ডেক্সটা কিভাবে বের করবেন, এটা বিভিন্ন ভাবে বের করা যায়। সেটা এখানে কিভাবে দেখেন, আমার বেতন ছিল 88 সালে 18,100, 89 সালে ইন রিয়েল টার্ম বেতন হয়ে গেল 17,260। তাহলে এই 17,260 18,100 কত পার্সেন্ট হয়? যেহেতু প্রথমটাকে 100% ধরছি, তাহলে এটা হয় 95%, পরেরটা আরো কমে গেল, এটা হলো 90%, তারপরেরটা আরো কমে গেল 87%। তার মানে এই যে 18,100, এইটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ দেবেন আর 100 দিয়ে গুণ দেবেন, দিলেই যে এটা পেয়ে যাবেন। বোঝা যায় নাকি দেখেন তো? টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 13 যেটা আছে, টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 13, এইটার আপনাদের বইতে সলিউশনে জানতো ঠিক এইভাবেই আছে কিনা নাকি অন্যভাবে করা আছে। লাস্টের দিকে দেখেন আছে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 13, এখানে একটু ওই ফর্মুলাটা দেখেন একটু সুন্দরভাবে। আপনারা কি বইতে এটা দেখতে পাচ্ছেন? আপনাদের কাছের বই দেখতে পাচ্ছি। একটু সলিউশনে যান। স্যার এভাবেই আছে। হ্যাঁ, কিন্তু প্রথম লাইনটা দেখেন, ইজ ভ্যালু মাস্ট বি মাল্টিপ্লাইড বাই, জি ওই যে স্যার। আমি যেটা লিখছি যে আরপিআই ফর 1988 ডিভাইডেড বাই আরপিআই ফর দ্য ইয়ার ইন কোশ্চেন, ঠিক জি স্যার। ফর্মুলাটাই দিয়ে যেটা পাইছে ঠিক এইভাবেই আছে। তবে এই ক্যালকুলেশন গুলো এখানে নাই, এইটা স্লাইডে দেওয়া আছে যে কিভাবে ওইগুলো আসলো। এখানে দেখেন একটা ফিগার দেওয়া আছে যে এই যে 95% কিভাবে আসলো। 95% আসলো 17,260 কে 18,100 দিয়ে ভাগ করলাম, করে 100 দিয়ে গুণ, এটা বইতে দেওয়া আছে দেখেন সলিউশনে। 17,260 ডিভাইডেড বাই 18,100 ইকুয়াল টু 95, ঠিক আছে? এটা 100 দিয়ে গুণ, ওইটা ইম্পর্টেন্ট না, ওইটা আপনারা বুঝতেই পারছেন যে হয় 0.95, তাহলে এখানে 95 লিখছে কেন, 100 দিয়ে গুণ করেই আসছে এটা। তা এইভাবে বাকি অঙ্কগুলো এইভাবেই করতে হবে, নিচের যে লাইন আসছে। তাহলে এখানে আসলে ঘটনাটা ঘটছে কি দেখেন, আমি যদি এই ফিগারের দিকে তাকাই তাহলে কি আপনি কি বলবেন না যে আমার প্রত্যেক বছর বেতন বাড়ছে? জি স্যার। হ্যাঁ, আর যদি এইটার দিকে তাকান, ইন রিয়েল টার্ম আসলে বেতন কমে গেছে, এই লাস্ট ইয়ারে আবার যে সামান্য বাড়ছে। The real salary paid to trainees which tells us what they can purchase with their salary has fallen steadily until 93. When it increased 93 পর্যন্ত এটা কমে গেছে, যখন 93 তে গিয়ে দেখা যাচ্ছে it increased a little, এই যে 15,668 ছিল 15,879 হলো, সামান্য বাড়লো। এই যে in this by this index we can clearly visualize that 100 টাকা যদি বেতন থাকে পরের বছর হয়ে গেল 95 টাকা, তারপরের বছর 90 টাকা, তারপরে 87 হয়ে গেল, লাস্টে যাই আবার একটু বাড়লো 1 পয়েন্ট। তার মানে এই যে আসলে আমার এই যে র ফিগার যেটা 87 এর বেস ইয়ারের ভিত্তিতে মনে হচ্ছে প্রত্যেক বছর বেতন বাড়ছে, কিন্তু ইন কেস অফ রিয়েল কনভার্সন উই ক্যান say that actually the real wage is decreasing gradually and in the year 93 it is increased slightly. এই হচ্ছে এই অঙ্কটার অ্যানালাইসিস। বুঝতে পারছেন তো যে এই অঙ্কগুলো আসলে তাহলে কেন করা হবে? এই যে রিয়েল পিকচারটা আসলে কি ঘটছে এটাকে বুঝতে পারার অংশ হিসাবেই কিন্তু এটা করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? জি স্যার।
আমরা এখন একটু আমার স্লাইড এই চ্যাপ্টারের এই পর্যন্তই শেষ, আমরা একটু বইতে যাই। বইতে এই অঙ্কটা তো দেখলেন, এইটা এরা এক্সাম্পলে নিয়ে আসছে এখানে। এরপরে কি আছে, আচ্ছা এখানে একটু থিওরিটিক্যাল সাইডটা দেখেন, এটা মনে হয় সব বইতে নেই। The main criticism of deflation মানে কিন্তু just opposite of inflation, and indeed another problem of index linking কথাটা বলি, এটা অবশ্যই ভালো, কারণ হচ্ছে যে মুদ্রাস্ফীতির সাথে সাথে আমার স্তরটাও বাড়তে থাকে। Is that we are applying an average figure for prices rises or whatever to a particular set of people. আমরা তো ইন্ডেক্সটা বের করি অনেকগুলো কমোডিটিকে কনসিডারেশন নিয়ে, তার এভারেজটা দিয়ে, এইটা দিয়ে ডিসিশনটা নেওয়া হয়। কিন্তু আমরা যদি ইন্ডিভিজুয়াল আইটেমের কথা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে কোনোটার ওই পার্সেন্টেজ চেয়ে অনেক বেশি বাড়ছে, সেইটা হয়তো আমার বেশি দরকার, যার ফলে আমাকে বেশি টাকা খরচ করে কিনতে হবে। আবার দেখা যাচ্ছে কোনোটা কম পরিমাণ বাড়ছে, তার চেয়ে আমার বেতন তুলনামূলক বেশি বাড়লো, কিন্তু ওই জিনিসের কনজাম্পশনও কম। এই কথাটা এখানে বলা আছে। An old age pension for a single person being linked to the RPI. বাংলাদেশেও কিন্তু এখন এই পেনশন, যারা সরকারি চাকরি করে, পেনশনেবল জব করে, তাদের ক্ষেত্রে সরকার কিন্তু লাস্ট পে স্কেলে বলে দিয়েছে প্রত্যেক বছর পেনশন বাড়বে 5% করে। এইটা কিন্তু আগে ছিল না, যার ফলে দেখা যেত যে বহু বছর চলে গেছে, তার পেনশন ওই একরকমই রয়ে গেছে। আবার হঠাৎ করে কবে পে স্কেল দেবে, তখন আবার একটা জাম্প দিত। এখন আবার এইটাকে ওই জাম্প সিস্টেম বাদ দিয়ে প্রত্যেক বছরে ইনফ্লেশনের সাথে সামঞ্জস্য রেখে সরকার এটা বাড়ানোর একটা ব্যবস্থা করে রাখছে, এটা অবশ্যই ভালো। তা এইটা হচ্ছে ইন্ডেক্সের একটা ব্যবহার। এইটা দরকার নেই, এটা ইংল্যান্ডের কি একটা বিষয় বলছে, the first instance the single pensioner cannot be considered average in at last 2 cents. আসলে এই যে দেখেন old age pension for a single person, এই যারা ওল্ড এজ পেনশন মানে যারা বয়স্ক লোক, তাদের কিন্তু আসলে ওই এভারেজ ইন্ডেক্স দিয়ে হয় না। এদের বেশিরভাগ কি দেখা যায় যে খাবার খরচ কিন্তু এদের অনেক সময় কমে যায়, এদের ওই রকম খুব একটা, কিন্তু এদের ওষুধ চিকিৎসা এই পারপাজে কিন্তু খরচ অনেক বেড়ে যায়, যার ফলে ওই এভারেজ দিয়ে কিন্তু আসলে এদের এইটাকে সমাধান দেওয়া যায় না। তা এইটাই একটু বলছে যে আমরা যেভাবে, ওইটা একটা সমালোচনা বলতে পারেন যে the RPI measures price rises for all commodities, not just one type, such as beer and related products that might be rising in. এইটা বলছে ওই একই কথা, যে এটা সমস্ত আইটেম গুলাকে বিবেচনায় নিয়ে একটা এভারেজ পার্সেন্টেজ বের করা হয়, কিন্তু বাস্তবে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আইটেমের ভিত্তিতেই কিন্তু কনজিউমারকে চলতে হয়। তো এখানে সামারি আছে একটা, সামারিটা আপনারা এর আগে সব দেখে আসছেন। আর একটা হচ্ছে এইটা গেল রিডিং, দেখি এর পরে কি আছে বইতে। আচ্ছা এখানে আমি কি এইগুলো একটু আলাপ করব না এগুলো থাকবে? পরে করব যদি সময় পাই। ওকে স্যার। এইগুলো আপনারা একটু দেখবেন, এই যে টেস্ট টু আন্ডারস্ট্যান্ডিং লাস্টের দিকে আছে, এইগুলোর সলিউশন মানে ইন্ডিকেটিভ সলিউশন। সো এখানে যে সলিউশন দেওয়া আছে এটা খেয়াল করবেন, এটা কিন্তু ডিটেইল সলিউশন না, ইন্ডিকেটিভ সলিউশন। এইটাকে আপনারা বোঝার জন্য বা বোঝানোর জন্য একটু বিস্তৃতি ঘটানোর চেষ্টা করবেন। যেমন এই অঙ্কটা বলছে, এগুলো একটু দেখেন, আমি আর এইদিকে এখন যেতে চাচ্ছি না, অঙ্কগুলো সিম্পল অঙ্কই আছে। এইটা ঠিক এইভাবে কোশ্চেন গুলো আসবে না, কোশ্চেন গুলো আসবে হয়তো এই অঙ্কটাই দেবে, কিন্তু এখানে ভাষাগত একটু চেঞ্জ এনে দেবে, অঙ্কটা একটু সাইজে বড় করবে, তখন 4টে অ্যান্সার থাকবে না যে একটাই টিক দেন, আপনাকে অ্যান্সারটা বের করতে হবে কত হবে। তাই এইটা একটু আপনারা দেখে নিয়েন, এখানে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, বিভিন্ন এডিশনে হয়তো কিছু পার্থক্য থাকতে পারে, ওইগুলো দেখতে পারেন। এই যে অঙ্কগুলো আপনাদের, এই যে শূন্যস্থান পূরণ, আপনাদেরকে হয়তো শূন্যস্থান পূরণ করতে দেবে না, অঙ্কটা অন্যভাবে প্রেজেন্ট করে দেওয়া হবে।
এইটা গেল ইন্ডেক্স নাম্বারের এইগুলো আছে, প্রাইস রিলেটিভস এন্ড বেস ওয়েটেড ইন্ডেক্স এইগুলো আমরা করেছি। লাস্টে আছে এইটা আবার আরেকটা এক্সাম্পল বড় বড় আছে দেখেন। তো মোটামুটি এই হচ্ছে এরপরে সলিউশনের পার্টটা হয়তো আছে আর কি নিচেই। যে সলিউশনটা এই যে ইন্ডিকেটিভ সলিউশন সব দেওয়া আছে, তা আপনারা ওইগুলো দেখে নিজেরা চর্চা করবেন অবশ্যই। অঙ্কগুলো কিন্তু সহজ সহজ, কঠিন কিছু নেই, নিজেরা চর্চা করবেন। আচ্ছা, আমরা এখন চ্যাপ্টার চেঞ্জ করতে যাচ্ছি। একটু দেখেন, আমি এই এরপরের চ্যাপ্টার হবে রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, আর একটা বইতে লেখা আছে ইন্টার রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস। এখানে আমি একটু ওই জায়গাটাই দেখে নেই কি আছে। আচ্ছা, এইটা আমরা একটু এখন অন্য জায়গায় যাই দেখি। এইটা কত নাম্বার চ্যাপ্টার আছে? সম্ভবত এইটা কিনা। ইয়েস, চ্যাপ্টার 7 আপনাদের যেটা আছে এই বইতে, কোরিলেশন এন্ড রিগ্রেশন, স্ক্যাটার ডায়াগ্রাম, এইটাই সম্ভবত এটা। আমরা একটু দেখি। আচ্ছা, এইটা গেল। দেখা যাচ্ছে স্লাইড? আচ্ছা, দেখেন তো আপনাদের কাছে ভিজিবল কিনা এটা? জি স্যার, আচ্ছা, রিলেশন বিটুইন হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েবলস। এইটাই আমরা এখন শুরু করব। আপনারা একটু নিজেদের বইতেও বের করে নেন, আগে যে পুরানো আমার কাছে যে বইটা আছে চ্যাপ্টার 5, আর এইটা আমরা দেখলাম সম্ভবত চ্যাপ্টার 7 নাকি? স্যার হ্যাঁ, চ্যাপ্টার 7। এইটা আগে একটু বলে নিই। এখানে মূলত রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবল, এটা যে দুটো, ওই যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আমরা এর আগে ওই যে পিয়ারসনস কোএফিসিয়েন্ট, এই ধরনের যে কোএফিসিয়েন্ট গুলো বের করেছি, সেখানে শুধুমাত্র সম্পর্কের মাত্রা কতটুকু আমরা সেইটুকু বের করেছি। আর এখানে হচ্ছে যে ওই কোএফিসিয়েন্টটা না, এইটাই আর কি, যে এখানে ওই যে এইটা কি আপনাদের হয়ে গেছিল নাকি শুরু হবে বলেন তো একটু? আমার তো মনে হয় শুরু করি নাই, না?
না স্যার, ডিগ্রেশন বা কোরিলেশন আমাদের করা হয় না। আচ্ছা, করা হয়নি না, ঠিকই আছে, আমার সিরিয়াল অনুযায়ী করানো হয়নি। তাহলে দেখেন যে এই যে আমরা বলি যে জিনিসের দাম বাড়লে তার ব্যবহারের উপরে একটা ইফেক্ট পড়ে। যেমন একজন মানুষের যে প্রতি মাসে ইনকামটা হচ্ছে, ওই ইনকামটা কিন্তু কোথায় কত খরচ হবে মোটামুটি এর একটা প্যাটার্ন থাকে, যে খাদ্য বাবদ এত যাবে, তার ভিতরে আবার চাউলে এত যাবে, তেলে এত যাবে, এরকম থাকে। শিক্ষায় এতটুকু যাবে, বিভিন্ন ইউটিলিটি বিলে এতটুকু যাবে, এরকম ভাগ থাকে। এখন যদি আমরা বলি যে যদি তার ইনকাম হঠাৎ করে বেড়ে যায়, তাহলে ওখানে খরচ কি বাড়বে? খাদ্যের খরচ কি বাড়বে, বা অন্যান্য লেখাপড়ার খরচ কি বাড়বে? আমরা সাধারণভাবে বলতে পারি যে বাড়বে। কেন বাড়বে? কারণ মানুষের কিন্তু ওই আয় বাড়ার সাথে সাথে তার স্ট্যাটাস বাড়ে, তার পছন্দের ক্রমটা উন্নত হয়। যেমন আগে হয়তো যে মোটা চাল খেত, তার আয় বাড়ার সাথে সে হয়তো চিকন চাল কেনার চেষ্টা করবে। তারপরে লেখাপড়ার ব্যাপারে হয়তো আগে যে একটা টিচারের কাছে পড়তো, এখন হয়তো চেষ্টা করবে যে তার গার্জিয়ান যে ছেলে মেয়েদের জন্য যে ঠিক আছে আমি 2-3টে টিচারের ব্যবস্থা করি। তাহলে এই যে আয় বাড়ার সঙ্গে সঙ্গে ব্যয়ের উপরেও যে একটা বাড়ার প্রবণতা দেখা যায়, এই রিলেশনশিপটাই, একটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট কোনটা? যেমন আমার খাদ্য খরচ কত হবে সেটা নির্ভর করবে আমার আয়টা কিরকম। তাহলে আয় হচ্ছে, ইনকাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এক্সপেন্ডিচার ফর ফুড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমরা জানি যে আমরা যে y = mx + c যে ইকুয়েশন গুলো আমরা ডিজাইন করেছি, সেখানে ওয়াইটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স টাকে বলেছি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমি যদি এখানে ওই যে আয় এবং ব্যয়, অর্থাৎ খাদ্য সামগ্রীর পিছনে যে ব্যয়টা হয়, এই দুটাইকে ধরি, তাহলে ওয়াই হবে হচ্ছে আমার খাদ্য সামগ্রীর ব্যয়, এক্স হবে আমার ইনকাম। তাহলে এক্স এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে ওয়াই এর মানও চেঞ্জ হবে। ইকুয়েশনটাই এরপরে আমরা যখন ফোরকাস্টিং এর চ্যাপ্টারে যাব, এই চ্যাপ্টারের পরে, তখন দেখব যে এক্সটা বাড়লে ওয়াই এর বৃদ্ধি বা হ্রাস এইটা কি ঘটে, সেখান থেকে সরাসরি আমরা বের করতে পারবো। আর এখানে এই চ্যাপ্টারে হচ্ছে যে একটা রিলেশনশিপ আছে কিনা সেইটা আমাকে দেখিয়ে দেবে, এবং রিলেশনশিপের ইন্টেন্সিটি বা মাত্রা কতটুকু, এইটার ম্যাক্সিমাম হয়তো হবে মান হচ্ছে 1, মিনিমাম -1 এরকম আছে। তা 1 মানে কি? 0 to 1, এইটার মানে হচ্ছে পজিটিভ কোরিলেশন, অর্থাৎ একটা বাড়লে আর একটা বাড়ে। আর একটা আছে নেগেটিভ, যে নেগেটিভ হইলেও কিন্তু এটা একটা কমলে আর একটা কমবে, একটা বাড়লে একটা বাড়লে হতে পারে, কিন্তু একটা পজিটিভ হইলে আর একটা নেগেটিভ হবে। সেই ক্ষেত্রে হচ্ছে বিপরীতমুখী একটা সম্পর্ক এখানে থাকে, যে একটা বাড়লে আর একটা কমে। আমরা বিভিন্ন ধরনের রিলেশনশিপ এখানে আসতে পারে, তা ওইটা আমরা দেখবো। আর একটা বিষয় আছে এখানে, যেমন এখানে আমরা দেখি on completing this chapter you should be able to calculate the correlation coefficient between two variables and explain the value. দুটো ভেরিয়েবলের ভিতরে, একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। আর ক্যালকুলেট দ্য র্যাঙ্ক কোরিলেশন। র্যাঙ্ক কোরিলেশন, র্যাঙ্ক থেকেই বুঝতে পারছেন যে এখানে ওই যে কতটা, কত টাকা, কত পয়সা, কত কেজি, কত ফুট, কত ইঞ্চি, এইভাবে মাপা যাবে না। এইটা হলো কোয়ালিটেটিভ। যেমন দুইজন ছাত্র, একজন বেশি ভালো একজন কম ভালো, যে বেশি ভালো তার র্যাঙ্ক হচ্ছে উপরে, যে কম ভালো তার র্যাঙ্ক নিচেই। এইগুলো হচ্ছে যে যেখানে আমি কোয়ালিটেটিভ ওয়েতে আমি আসলে এটাকে র্যাঙ্কিং করব, নট কোয়ান্টিটেটিভ ওয়ে। এটা হচ্ছে র্যাঙ্ক কোরিলেশন কোএফিশিয়েন্ট, এইটাও আছে, আমরা দেখবো, এর উপরে অঙ্ক প্রত্যেকবারই প্রায় থাকে। ডেমনস্ট্রেট দ্য ইউজ অফ রিগ্রেশন অ্যানালাইসিস বিটুইন টু ভেরিয়েবলস টু ফাইন্ড দ্য লাইন অফ বেস্ট ফিট, এক্সপ্লেইন মিনিং। এটা আমরা দেখবো যে
রিগ্রেশন অ্যানালাইসিসটা আমরা এটা দেখবো, যে রিগ্রেশন ইকুয়েশন আছে। তারপরে ক্যালকুলেট এ ফোরকাস্ট, এই চ্যাপ্টারে আমি একটু বলি, আমরা ফোরকাস্টিং এই চ্যাপ্টারে কিছুটা টাচ পাবো, আর ডিটেল আলাদা ফোরকাস্টিং এর জন্য আমাদের একটা চ্যাপ্টারই থাকবে, সেখানে আমরা করব। অ্যাপ্লাই কোরিলেশন এন্ড রিগ্রেশন টেকনিক ইন এক্সেল, এটা আমরা এখানে দরকার নেই, এটা আমরা এক্সেল এর আলাদা করব, এটা অন্য জিনিস, এখানে দরকার নেই, তবে এখানে সহজেই অ্যাপ্লাই করা যায়। ক্যালকুলেট এ ফোরকাস্ট অফ ভ্যালুজ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গিভিং দ্য ভ্যালু অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা ওই যে আমি বললাম যে y ইকুয়াল টু mx প্লাস c, ওই ইকুয়েশনটা ফলো করা। তা এখানে আমরা প্রথমেই যাই, যেটুকু আমি বললাম আপনাদের ওখানে স্ক্যাটার ডায়াগ্রাম সম্পর্কে কিছু বলে নাই, কিন্তু এইটা সিলেবাসে আছে। সেটা হচ্ছে এই সিলেবাসের দুটো পার্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট ফর বাইভেরিয়েট ডাটা। বাইভেরিয়েট, বাই মানে দুই, তার মানে দুটো ভেরিয়েশন ভেরিয়েবল থাকবে এরকম ডাটা। একটা স্ক্যাটার ডায়াগ্রামটা কি এবং সেটা আমরা প্রিপেয়ার কিভাবে করব সেটা দেখব। ক্যালকুলেট দ্য কোরিলেশন কোএফিসিয়েন্ট এন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন বিটুইন টু ভেরিয়েবলস, এইটা ডিটারমিনেশন কোএফিসিয়েন্ট অফ কি সেটাও দেখব। ক্যালকুলেট দ্য রিগ্রেশন ইকুয়েশন বিটুইন টু ভেরিয়েবলস, আর অ্যাপ্লাই দ্য রিগ্রেশন ইকুয়েশন টু প্রেডিক্ট দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এই কয়টা জিনিস আমরা এই চ্যাপ্টারে দেখব। এবং এখানে আমরা যেটা আপনাদেরকে বললাম যে এই চ্যাপ্টার কমপ্লিট করলে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। এখনো আসে আলোচনায় মূল পাঠ্য। দেখেন এইটা একটু দেখেন, আমি 30 সেকেন্ড সময় দিলাম, আপনারা একটু পড়েন। আমি কাগজগুলো একটু রেডি করে নিই। আচ্ছা, আমি 1 মিনিট টাইম নিচ্ছি, আবার আসছি আপনাদের কাছে।
Hello. Hello. QR. আচ্ছা, আমরা শুরু করতে পারি আমাদের নতুন চ্যাপ্টার। ফার্স্ট দেখেন, এইগুলো আপনাদের বইতে আছে, সেইগুলোরই আমি আসলে সামারিটা এখানে নিয়ে আসছি। An assumption that changes in the variable that we wish to forecast are caused by changes in one or more other variables. আমার কথা তো শোনা যাচ্ছে নাকি? জি স্যার। আচ্ছা, the dependent variable y is also referred to as the response variable. Response variable মান কেন? সেটা হচ্ছে x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই x এর মান কত এটা কারোর উপর ডিপেন্ড করতে হয় না, এটা এমনিতেই কোনো পাওয়া যায়। এইটা পাওয়ার পরে y এর ভ্যালুটা বেরোয়, এই x এর ভ্যালু না পাওয়া পর্যন্ত y এর ভ্যালু বের করা যায় না। এই জন্য y কে রেসপন্স ভেরিয়েবল বলা হয়, মানে হচ্ছে যে এটা x এর উপর ডিপেন্ডেন্ট, x এর ভ্যালু পেলেই শুধু সে রেসপন্স করে। আর x কে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ইনফ্লুয়েন্সিং ভেরিয়েবল। কাকে ইনফ্লুয়েন্স করে? y কে ইনফ্লুয়েন্স করে। সো x is assumed to influence a response in y. এইটা সম্পর্কে একটু ক্লিয়ার থাকবেন যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা। কোরিলেশন, কোরিলেশন বলছে two variables are said to be correlated if changes in the value of one tend to accompany changes in the other. যদি একটা ভ্যালুর চেঞ্জ আসলে আর একটা ভ্যালুর মান অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, তাহলে বলতে হবে তাদের ভিতর কোরিলেশন আছে, দ্যাট ইজ দে আর কোরিলেটেড। এইটাই বলা হচ্ছে কোরিলেশন। এরপরে আসছে স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার মানে ছড়ানো ছিটানো, স্ক্যাটার ডায়াগ্রাম। ইফ দেয়ার আর পেয়ার্স অফ ডেটা available on the variables x and y, then this can be plotted as points against a set of x and y axis. The result is known as scattered. আসলে অনেকগুলো পয়েন্ট যদি দেওয়া থাকে, x এর একটা ভ্যালু দেওয়া আছে, y এর একটা ভ্যালু দেওয়া আছে, এই ভ্যালুগুলো নিয়ে কিন্তু আমি গ্রাফ পেপারে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস ফিক্স করে ওই পয়েন্টগুলো আমি প্লট করতে পারি। ওই প্লট করলে পরে ওখানে যে ডায়াগ্রাম বা যে গ্রাফটা আসবে সেইটাকেই বলা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম বা স্ক্যাটার গ্রাফ বা স্ক্যাটার প্লটও বলা হয়। তা এইটা কি জিনিস আমরা এর পরে একটু দেখি। যেমন এই অঙ্কটা, এটা আপনাদের বইতে এক্সাম্পল হিসাবে আছে স্ক্যাটার ডায়াগ্রাম। এই বইতে কোথায় আছে আমরা একটু দেখি। এই যে এই অঙ্কটা 721, এখানে দেখেন a company is advertising, the effects of its advertising on sales. Consequently, data on monthly advertising and sales in the following month are collated to obtain it. Advertising expenditure in month 1000 pound আছে 1.3000 pound, 0.9000 pound, 1.8000 pound। যদি এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার করি তাহলে সেলস হবে এইগুলো। অর্থাৎ আমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার যখন 1.3, তখন আমার সেলস হলো 151.6000 পাউন্ড। যখন এটা কমে যায় 0.9 হয়ে গেল, সেলসও কমে গেল। যখন আবার এটা বাড়লো, এটাও বেড়ে গেল, আবার আরো বাড়লো, এটা আরো বাড়লো, এটা আবার একটু কমলো, এটাও কমলো। তার মানে দেখা যাচ্ছে যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমার সেলস এরও হ্রাস বৃদ্ধি ঘটে। অর্থাৎ অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের এবং সেলস এটা কোরিলেটেড।
একটা চেঞ্জ হইলে আর একটা চেঞ্জ হচ্ছে। এখন বলছে যে প্লট দিস ডেটা অন এ স্ক্যাটার ডায়াগ্রাম। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ফিগার গুলো দুটো কলামে দেওয়া আছে, একটা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার, একটা হলো সেলস, কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট বলেন, এটা কি বলতে পারবেন? এটা হচ্ছে যে এই যে সেলস অ্যাডভার্টাইজিং হলো ইন্ডিপেন্ডেন্ট আর সেলস হলো অ্যাডভার্টাইজিং এর উপর ডিপেন্ড। হ্যাঁ, সেলসটা অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচারের উপর ডিপেন্ড করছে। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমি যদি একেবারেই অ্যাডভার্টাইজিং না করি তবু কিন্তু মিনিমাম একটা সেলস হবে। অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার যদি জিরো হয় তবু কিন্তু একটা ছোট সেলস হইলেও হবে। তো তার অর্থ এই নয় যে সেলস এটার উপর ডিপেন্ড করে না। আমরা এই ফিগারের ভিত্তিতে বলতে পারি যে সেলস ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ এই অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার এইটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর গণনা করব আর সেলস কে ওয়াই অ্যাক্সিস বরাবর গণনা করব। নিচে এই সলিউশনটাই যান, এখানে দেখেন পয়েন্ট কোনটা হবে, 1.3 এক্স এর মান 1.3000, 150, 1.56,000, এইটা হচ্ছে এক্স এবং ওয়াই এর মান, এটাও এক্স এবং ওয়াই এর মান। এই যে পয়েন্ট গুলো হবে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট এখানে প্লট করব। দেখেন এই যে এখানে আমরা করলাম, এইটা হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার 0 থেকে শুরু করে হাইয়েস্ট 2.4 নিলাম। এর কারণ কি 2.4 পর্যন্ত গেলাম কেন? কারণ হচ্ছে এখানে হাইয়েস্ট আছে 2.1 আর ওইটার হাইয়েস্ট কত আছে 221, তার মানে আমার 220 পর্যন্ত নিছি, তার উপরে চলে গেছে। এটা আপনি 200, 220, 240 পর্যন্ত যেতে পারেন, তাহলে আরো ভিজিবল হবে। গ্রাফ পেপারে এটা করে নিতে পারেন, এরা হয়তো এইভাবে দেখাইছে, তাতে সমস্যা নেই। ওই যে 5টা পয়েন্ট, এই যে প্রথম পয়েন্টটা হচ্ছে এক্স এর ভ্যালু, এই সোজা নিচের দিকে নামবেন 0.8 সামথিং, এটা হলো এক্স এর ভ্যালু মানে অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার। আর এর বাঁ পাশে চলে যাবেন, এইটা হবে 100 প্লাস, এইটা হবে সেলস। এইভাবে 5টা পয়েন্ট প্লট করলে এই যে ডায়াগ্রামটা হলো এইটাই বলা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। খুব কঠিন মনে হচ্ছে নাকি? না স্যার। আচ্ছা, ভালো। তাহলে এখানে দেখেন আমি এই যে এক্সেল শিট ব্যবহার করে করলাম, এই যে দেখেন এক্সেল শিটের করার সুবিধা হচ্ছে কি, এই দেখেন এখানে ফিগারটা চলে আসছে। অর্থাৎ 0.9 হচ্ছে আমার অ্যাডভার্টাইজিং এক্সপেন্ডিচার বা এক্স এর ভ্যালু, এর করেসপন্ডিং ওয়াই এর ভ্যালু হচ্ছে 100.1। অর্থাৎ এই যে সেকেন্ডটা যেটা সবচেয়ে কম খরচ 0.9, পরেরটা কত? পরেরটা হচ্ছে 1.3, ওই যে উপরে একদম উপরেরটা 1.3 এক্স এর মান, এর করেসপন্ডিং ওয়াই এর মান হবে 150, 1.6, এই পয়েন্টটা। এইটা এক্সেল শিটে আমরা যখন করাবো এই অঙ্কগুলো তখন দেখবেন এগুলো অটোমেটিক চলে আসে। তা আপনাদের তো অটোমেটিক আসবে না, আপনাদেরকে খাতা, গ্রাফ পেপার, পেন্সিল, স্কেল এইগুলো নিয়ে বসতে হবে, বসে এইটা প্লট করতে হবে যদি স্ক্যাটার ডায়াগ্রাম আঁকতে বলে। ঠিক আছে, বইতে দেখেন ক্লিয়ারলি লেখা আছে যে অ্যাডভার্টাইজিং স্পেন্ড এটা হচ্ছে এক্স এবং ওয়াই হচ্ছে সেলস রেভিনিউ। এইটা তাহলে বুঝলেন যে স্ক্যাটার ডায়াগ্রাম কি জিনিস, পারবেন সবাই? স্যার। হ্যাঁ, আশা করি কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে যে খুব সহজ, গ্রাফ পেপার নিয়ে আপনি ওই এক্স অ্যাক্সিস একটা এইভাবে মার্ক করে দেবেন, ওয়াই অ্যাক্সিস একটা 90 ডিগ্রিতে মার্ক করে, এটা হলো 0 পয়েন্ট। তারপরে এই যে নির্ধারিত গ্যাপে, যেহেতু আপনার এখানে সংখ্যাগুলো আছে 0.9 থেকে শুরু করে হাইয়েস্ট 2.1, আপনি 0 থেকে শুরু করে এটা 2.5 পর্যন্ত গেলে হবে। দেখেন বইতে কিন্তু 2.4 মনে হয় দেখছিলাম, আপনি আরেকজন 3 পর্যন্ত যেতে পারেন, কোনো কিচ্ছু আসে যায় না, যার যেমন সুবিধা হয় সেইভাবে ধরবেন। আবার এই পাশে আছে হচ্ছে সবচেয়ে ছোট আছে হচ্ছে 100.1, সবচেয়ে বড় আছে 221.2। 0 থেকে শুরু করে 50 গ্যাপে গ্যাপে এটা দিল, কিন্তু আপনাদের বইতে কিন্তু 20 গ্যাপে গ্যাপে আছে। ওইটাও কারেক্ট, এইটাও কারেক্ট, আপনি যদি অন্য কিছু ধরেন সেটাও কারেক্ট, শুধুমাত্র দেখতে হবে যে আপনি এগুলো প্লট করতে পারেন কিনা। ঠিক আছে, ওকে, তাহলে এইটা দেখলাম। এরপরে আমরা স্ক্যাটার ডায়াগ্রামের আরো কিছু এক্সাম্পলে যাব, দেখি এরপরে স্লাইডটা কি আসছে। এইটা আপনাদের বইতে
এটা কোত্থেকে নিলাম? ফ্লোর স্পেস। অঙ্কটা তো পরিচিত মনে হচ্ছে। এটা টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং এ আছে কিনা, নাকি আপনাদের এই বইতে আছে কে জানে। এই যে এক্সেল শিটে আছে, এটা এক্সেল শিটে সহজেই যে দেখেন, এই যে এক্সেল শিটে এই যে আমি যেটা ওখানে দিছি সেইটাই চলে আসছে। আমি ওইটা ইন্ডিপেন্ডেন্টলি করেছি, এইরকমই একই জিনিস আসছে। এই যে এই অঙ্কটা 722 ফ্লোর স্পেস, এই অঙ্কটা কি বলছে সেটা আমরা একটু দেখব। এইটা এই বইতে কি ছিল না, নাকি আছে আমাদের আগের যে বইটা? ফ্লোর স্পেস এটা আছে এই বইতে, হয়তো অন্য কোথাও আছে, আর এখানে এটা করে দেওয়া আছে। যাই হোক, এটা আমরা এখান থেকে দেখাই। ফ্লোর স্পেসের অঙ্কটা আমরা এখানে একটু দেখি। এখানে বলছে যে ফ্লোর স্পেসের সাথে সেলস এর সম্পর্ক আছে কিনা। সেটা হচ্ছে এ কোম্পানি অন 6 সেলস আউটলেটস ইন এ সার্টেন সিটি। তার মানে বড় বড় কোম্পানিগুলো তো দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সিটিতে তাদের আউটলেট ওপেন করে। বাংলাদেশেও যেরকম আছে, যেমন বিশেষ করে ফ্রিজ, টেলিভিশন, এইগুলোর যে নামি নামি যে কোম্পানিগুলো আছে, যেমন বলেন যে সনি, বাটারফ্লাই বা এলজি এবং অন্যান্য আরো যে ব্র্যান্ড আছে, এদের কিন্তু দেখা যায় বিভিন্ন জেলা শহরগুলোতে, অনেক সময় বড় বড় উপজেলাতেও ওদের এইরকম আউটলেট আছে। এই আউটলেট গুলার বলছে যে এই যে আউটলেট, এখানে যেরকম 6টা আউটলেটের কথা বলা আছে, এ বি সি ডি ই এফ, ওই আউটলেট গুলোর যে ঘর ভাড়া নেছে, ফ্লোর স্পেস ভাড়া নেছে, সেইগুলো এ তে 75 মিটার স্কোয়ার, বি তে 60 মিটার স্কোয়ার, সি তে 108 মিটার স্কোয়ার, এইভাবে 6টার ফ্লোর স্পেস দেওয়া আছে। এই আবার তারা যখন 1 বছরের সেলস এর দিকে গেল, তখন দেখা গেল দুটো আইটেম, একটা এল একটা এম। এল আইটেমটার এত 1000 ইউনিট সেলস হয়েছে, এম এরটা এত, তারপরে সি সেলসে এল এরটা এত, ডি তে এল এরটা এত, এইভাবে এম এরটাও এইভাবে সেলস হয়েছে। এখন বলছে যে plot the scatter diagram of sales of L against size, sales of M against size। এখানে কিন্তু দুটো স্ক্যাটার ডায়াগ্রাম চেয়েছে, একটা হলো শুধু এল এবং এইটাকে কনসিডার করে, আর একটা হলো এম এবং স্পেসকে কেন্দ্র করে। অর্থাৎ আপনি যখন একটা আঁকবেন, তখন প্রথমটা আঁকবেন, তখন এল রাখবেন, এমটাকে বাদ। যখন দ্বিতীয়টা আঁকবেন, এল কে বাদ দিয়ে দেবেন, তখন ফ্লোর স্পেসের সাথে এম এর। তাহলে এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কলাম কোনটা আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কলাম কোনটা, সেইটা আমরা দেখবো। আসলে সেলসটা এখানে ডিপেন্ড করছে কার উপরে? ফ্লোর স্পেসের উপরে। ফ্লোর নাকি উল্টা, যে ফ্লোর স্পেস ডিপেন্ড করতেছে সেলস এর উপরে? এটা তো হচ্ছে না। এখানে হচ্ছে সেলস ফ্লোর স্পেস। আমরা একটু দেখি, তাকিয়ে দেখেন। 75 যখন, তখন এইটা আমরা এম বাদ দিলাম, আগে এল এরটা দেখি। 75 যখন, তখন সেলস হলো 22। যখন 60 এটা কমে গেল, তখন এটাও কমে গেল 21। যখন আবার এটা বেড়ে গেল অনেকটাই, তখন এইটাও অনেকটাই বেড়ে গেল 29। আবার একটু কমলো 94, এটাও কমলো। আবার এটা 92 হলো, দেখেন এটাও সামান্য কমে গেল। আবার 130 হয়ে গেল, সবচেয়ে বেশি, এটাও সবচেয়ে বেশি হয়ে গেল। তার মানে দেখা যাচ্ছে কি, যে এটা ফ্লোর স্পেসের সাথে সাথে সেলসের জন্য মনে হচ্ছে একটা সম্পর্ক বা কোরিলেশন আছে। ঠিক একইভাবে আমরা এইটাকেও দেখতে পারি, একই ঘটনা ঘটেছে এখানে। তাহলে এইটার স্ক্যাটার ডায়াগ্রাম আমরা এক্সেল শিটে করলে তো অটো চলে আসবে, আর যদি ম্যানুয়ালি করি, তাহলে প্রথম অঙ্কটার জন্য যখন এই নাম্বারটা করব, সেলস অফ এল এগেইনস্ট সাইজ, এক্স অ্যাক্সিস বরাবর এইটাকে দেব, ওয়াই অ্যাক্সিস বরাবর এইটাকে দেব। এক্স অ্যাক্সিস বরাবর যেটা দেব, এইটা ফ্লোর স্পেস সবচেয়ে ছোট কোনটা? 60, সবচেয়ে বড় 130। তার মানে আমরা এটা 0 থেকে শুরু করে একটা গ্যাপে গ্যাপে যাব, মনে করেন যে 50, 100, 150, 200 এইভাবে যেতে পারি, অথবা 0 থেকে 25, 50 এইভাবেও যেতে পারি, বা অন্য রকমও যেতে পারি। আর এখানে সবচেয়ে
ছোট যেটা আছে সেটা হচ্ছে 21.1, সবচেয়ে বড় যেটা আছে 36.9। তাহলে আমরা এখানেও 0 থেকে শুরু করে 10 গ্যাপে গ্যাপে যেতে পারি বা 5 গ্যাপে গ্যাপে যেতে পারি। এটা আমরা দেখবো যে কিভাবে যাওয়া যায়। ঠিক একইভাবে এটা, তাহলে আমরা একটু দেখি কি করলাম। এইটা এখানে কি করলাম, ফ্লোর স্পেসটা 0, 20, 40, 20 এইভাবে 20 গ্যাপে গ্যাপে গেলাম আপ টু 140, যেহেতু আমার এর 140 ছোটই সবগুলো আছে, এখানেও তাই। দুটোর ক্ষেত্রে আমরা ফ্লোর স্পেসের এক্স অ্যাক্সিস বরাবর যেটা, এটা একই রকম স্কেল ইউজ করলাম। আবার এইটার ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে সেলসের ক্ষেত্রে এটা এখানে আমরা করলাম 0, 5, 10, 15 এইভাবে, কিন্তু এম এর ক্ষেত্রে করলাম 0, 10, 20, 30 এইটা। কারণ এটা যদি না করে এইটার মতো 5, 5 করে নিতাম তাহলে এটা অনেক বড় হয়ে যেত এবং দেখা যেত যে এটা তখন খাতায় জায়গা দেওয়া কষ্টকর হয়ে যাচ্ছে। এই জন্য স্কেলটা নেবেন হচ্ছে আপনি ওই গ্রাফ পেপারের দিকে তাকিয়ে এবং আপনার এই ফিগারের দিকে তাকিয়ে, যে আপনি কত স্কেল নিলে আমার ওই লিমিটেড জায়গার ভিতরে এটা সুন্দরভাবে একটা অবয়ব দেওয়া যাবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে আমি ওই প্রত্যেকটা পয়েন্টে এইভাবে প্লট করলাম, এইরকম হলো। আর দ্বিতীয়টার ক্ষেত্রে এটা করলাম। এই যে করলাম, এই দুটোকে বলা হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। ইন কেস অফ এল প্রোডাক্ট, দি স্ক্যাটার ডায়াগ্রাম ইজ দিস, ইন কেস অফ এম ইট ইজ দিস। এইভাবে স্ক্যাটার ডায়াগ্রাম আঁকতে হবে। বোঝা যায়? কারোর কি কোনো সমস্যা আছে? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এরপরে তাহলে আমরা দেখি যে বিভিন্ন টাইপের স্ক্যাটার ডায়াগ্রাম আছে। এটা একটু দেখেন, আপনাদের বইতে অনেকগুলো ফিগার আছে, 3, 3, 6টা। আমার এখানে আবার একটু বেশি দিয়ে দিচ্ছি, একটা 7টা দিয়ে দিচ্ছি। আবার বইয়ের সাথে এটা ওইরকম মিল নাও থাকতে পারে, আবার আছে হয়তো মিল, কিন্তু এইটা আমি ওই ইন্টারনেট থেকে বের করে দিছি যাতে আপনাদেরকে একটু ক্লিয়ারলি বোঝানো যায়। আপনাদের বইতে যেটা আছে সেটাও কিন্তু ভালোই বোঝানো আছে। আমি একটু বইতে দেখে আসি। এইটা হলো এল, এইটা হলো এম, আমরা যেটা এই যে দেখালাম। আচ্ছা, এইখানে দেওয়া আছে আপনাদের কয়েকটা স্ক্যাটার ডায়াগ্রাম। দেখেন এখানে আমি আবার একটু পুরানা জায়গায় যাই। দেখেন এই যে এখানে যে পয়েন্ট গুলো বসালাম, এটা কি ইন্ডিকেট করে? ফ্লোর স্পেস বাড়ার সাথে সাথে সেল চুপ বৃদ্ধির দিকে, তাই না? বোঝা যায় এটা? অর্থাৎ ডান দিকে এটা উঁচু হয়ে গেছে, তার মানে হচ্ছে এই এখানে হচ্ছে স্লোপ, যেটাকে বলে স্লোপটা হলো পজিটিভ। অর্থাৎ যখন ফ্লোর স্পেস ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন ছোট, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও ছোট, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বড় হওয়ার সাথে সাথে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলও বড় হওয়া শুরু করছে। এইটা হচ্ছে এই স্ক্যাটার ডায়াগ্রাম থেকে আমরা পাই। এখানেও তাই, ডান দিকে উঁচু, বাঁ দিকে নিচু। এইখানে দেখেন, আপনাকে যদি বলা হয় যে এটা কি স্ট্রেট লাইন না বক্র লাইন, কি হয়েছে, এটা আসলে বলা যাচ্ছে না। এটা উল্টা পাল্টা আবল তাবল একটা পজিশন নিয়ে আছে। সেই জন্য এটা বলা হচ্ছে যে ভেরি উইক পজিটিভ লিনিয়ার। পজিটিভ কেন বলছে? দেখেন এই বরাবরই কিন্তু আছে, অর্থাৎ লম্বার ধারটা কিন্তু এই বরাবর। এই দিকে কিন্তু এর প্রশস্ততা কম, এই দিকে কিন্তু বেশি। যেহেতু এই দিকে বেশি, এই জন্য বলা হচ্ছে যে এটা যদিও এলোমেলো কিন্তু একটু পজিটিভ দিকেই মনে হচ্ছে বৃষ্টিটা বেশি। এইটা কিন্তু আবার সাংঘাতিক ভাবে উল্টা, মানে এটা কিন্তু সাংঘাতিক ভাবে নেগেটিভ। সেই জন্য দেখছে স্ট্রং নেগেটিভ লিনিয়ার। লিনিয়ার মানে প্রায় এদিক দিয়ে একটা সরল রেখা আঁকা যেতে পারে, এর মাঝখান দিয়ে এভারেজ একটা সরল রেখা আঁকা যায়, এই জন্য লিনিয়ার বলছে। এরপরে যদি যাই, এইটা দেখেন, এটা সরল রেখা আঁকা যাবে না, কারণ এটা যেভাবে আঁকেন সবগুলো পয়েন্টের এভারেজ নিলে পরে অটোমেটিক বক্ররেখা চলে আসবে। এই জন্য এটা নন লিনিয়ার বলা আছে। এইভাবে এখানে ওই কয়টা দেওয়া আছে। আমরা আপনাদের যে আগের এডিশনের যে বইটা আছে, যেটা আমার কাছে আছে, এখানে 6টা চিত্র দেওয়া আছে। আর আমি যেটা এখানে এখন দেখাচ্ছি সেইটা হচ্ছে, দেখেন এইটা হচ্ছে এসডি মানে স্ক্যাটার ডায়াগ্রাম, SDWNC এইটার মানে হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম উইথ নো কোরিলেশন।
স্ক্যাটার ডায়াগ্রাম উইথ নো করে আপনি দেখেন এইটা হলো স্ক্যাটার ডায়াগ্রাম। স্ক্যাটার ডায়াগ্রাম বলতে যেভাবেই হোক, সেটা লিনিয়ার হোক, নন লিনিয়ার হোক, নেগেটিভ হোক, পজিটিভ হোক, যাই হোক, পয়েন্ট এইরকম বসাইলে পরে যেটা দাঁড়াবে এটাকে আমরা বলবো স্ক্যাটার ডায়াগ্রাম। যখন এইটার আসছে যে স্ক্যাটার ডায়াগ্রাম, এখানে কি কোনো লিনিয়ার রিলেশনশিপের অস্তিত্ব পাওয়া যায় কিনা, এখানে কিন্তু আসলে পজিটিভও না নেগেটিভও না, একটা এলোমেলো অবস্থা। এইটাও তাই, এই দুইটাই কিন্তু উইথ নো কোরিলেশন, এক্স এর সাথে ওয়াই এর কোনো রিলেশনশিপ আছে বলে মনে হয় না। এখানে যদি যান দেখেন এটা অনেকটা পজিটিভ, এক লাইনে মনে হচ্ছে চলে আসছে, আমি এর মাঝখান দিয়ে একটা স্ট্রেট লাইন আঁকতে পারি। তার মানে এখানে কিন্তু স্ক্যাটার ডায়াগ্রাম উইথ মডারেট কোরিলেশন, মানে কিছু একটা রিলেশনশিপ আছে, মনে হচ্ছে যেন এটা একটা ছন্দ মেনে চলার চেষ্টা করছে পয়েন্টগুলা। এখানে একদম একটা ফর্মুলা ফলো করতেছে, একটা স্ট্রেট লাইন ফলো করছে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডায়াগ্রাম উইথ স্ট্রং পজিটিভ কোরিলেশন। এখন পজিটিভ কখন ধরবেন কোরিলেশন, আর নেগেটিভ কখন ধরবেন? পজিটিভ হলো যখন বাঁ থেকে ডান দিকে এইটা স্ট্রেট লাইনটা এইভাবে চলে গেছে, আর নেগেটিভ হলো যখন বাঁ থেকে ডান দিকে নিচের দিকে চলে গেছে, এইটা হলো নেগেটিভ। তাহলে এই পজিটিভ স্ট্রং বলবো কখন, যখন একেবারে প্রায় স্ট্রেট লাইনে ফিট করে যাবে। আবার এই লাস্টেরটা দেখেন স্ক্যাটার ডায়াগ্রাম উইথ স্ট্রং নেগেটিভ কোরিলেশন। নেগেটিভ কোরিলেশন আবার কখন ধরবো, যখন আবার স্ট্রেট লাইন কিন্তু এইটার মতো ডান দিকে বাঁ থেকে ডাইনে উচ্চে বেশি না, এটা হলো বাঁ থেকে ডাইনে কমের দিকে, এটা হলো নেগেটিভ কোরিলেশন। এইটা একটা, এখানেও মনে হচ্ছে একটা নেগেটিভ ভাব আছে, কিন্তু যার ফলে এটা স্ট্রং না, এটা হলো উইক নেগেটিভ কোরিলেশন। এখানে আছে উইক পজিটিভ কোরিলেশন, এখানে আছে মডারেট কোরিলেশন বা মডারেট পজিটিভ কোরিলেশনও বলতে পারেন। এটা স্ট্রং পজিটিভ কোরিলেশন, দেয়ার ইজ নো কোরিলেশন, হিয়ার দেয়ার ইজ নো কোরিলেশন। বোঝা যায় এগুলা? কারোর কি এইগুলো কঠিন বলে মনে হচ্ছে? আপনাকে যদি বলা হয় যে আপনি একটা স্ক্যাটার ডায়াগ্রাম ফ্রি হ্যান্ডে আঁকেন, ফ্রি হ্যান্ড মানে গ্রাফ পেপার না, খাতার ভিতরে একটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস থেকে যেটা ইন্ডিকেট করবে দেয়ার ইজ নো কোরিলেশন, পারবেন না একটা আঁকতে এরকম বা এরকম? কিন্তু এইটা আঁকতে যেয়ে যদি আমি বলেছি দেয়ার ইজ নো কোরিলেশন, আপনি এঁকে দিলেন এইরকম, তাইলে কিন্তু জিরো। বুঝতে পারছেন তো কাহিনীটা? কারণ এখানে মনে হচ্ছে যে একটু যেন এদিকে এদিকে একটা নিয়ম মেনে চলছে। আবার যদি বলি যে আপনি একটা স্ট্রং পজিটিভ কোরিলেশনের 5টা পয়েন্ট দেখান, এই স্ক্যাটার ডায়াগ্রাম দেখান, তখন কিন্তু একদম স্কেল বসাইয়ে স্ট্রেট লাইন আঁকবেন না, কিন্তু ওই স্কেলের পাশ দিয়ে পয়েন্ট গুলো ইন্ডিকেট করে দেবেন। তার মানে স্ট্রং যেহেতু বলছে অতএব একই লাইন হবে, এইটাও স্ট্রং বলছে একই লাইনে, তবে এটা নেগেটিভ। যদি বলে মডারেট, তাহলে এই যে এইরকম একটা দিতে পারেন, এইগুলো মডারেট নেগেটিভ বলতে পারেন, এটা মডারেট পজিটিভ বলতে পারেন, এটাও মডারেট পজিটিভ। এস ডি দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? কোন জায়গায় এস হচ্ছে, এসডি হচ্ছে স্ক্যাটার ডায়াগ্রাম। এই যে উপরের এইগুলোকেই সংক্ষিপ্ত করা হয়েছে। হ্যাঁ, তা আমি আজকে এই পর্যন্তই রাখবো, আগামী দিনে আমরা শুরু করবো এই যে 10 নম্বর স্লাইড পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট। ওই জন্য আমি ইচ্ছা করে এই পর্যন্ত এনে ঠেকাচ্ছি, টাইমও অলরেডি পাস্ট, এখনই আইসিএম এ থেকে তো মনে হয় সিগন্যাল দেবে। তা সেই জন্য আমাদের মনে হয় নেক্সট ক্লাস আগামী শনিবার, নাকি? আগামী শনিবার আমার মনে হয় এইটা আছে হচ্ছে 8টার দিকে, স্যাটারডেতে আছে 8:30। তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা এই পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট এখান থেকে শুরু করব। তার আগে আপনারা এইগুলো একটু ভালো করে পড়বেন এবং পিয়ারসনস কোএফিসিয়েন্ট নিয়েও একটু নিজেরা চেষ্টা করবেন যে একটু দেখে আসা যায় কিনা, তাহলে বুঝতে সুবিধা হবে। কঠিন কিছু নাই, সব সহজ। এই যে আবার বড় বড় ফর্মুলা দেখে ভয় পেয়ে যায় না, এরও একটা ছন্দ আছে, মনে রাখা অনেকটা সহজ আছে। কিভাবে মনে রাখা সহজ হয় সেটা আমরা দেখবো পরে।
তা ঠিক আছে, সবাই ভালো থাকেন, আশা করি আবার শনিবারে আমাদের কথাবার্তা হবে। হ্যাঁ, আজকে বের হয়ে যাই। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, আদাব। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। আইসিএমএ তে কে আছেন? আচ্ছা, যেই থাক, আমি বেরোয় যাচ্ছি, অসুবিধা নেই। হ্যাঁ স্যার, বলেন স্যার। হ্যাঁ, আমি বেরোয় গেলাম। হ্যাঁ, ওকে স্যার, Okay. ভালো থাকেন।